হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। তো আজকে আমরা দেখবো হলিক্রস কলেজ 2018-19 এর যে কোশ্চেনটা আসছিল। আহ, সবগুলা কোশ্চেন সলভ করবো সিরিয়ালি। তো আমরা কিন্তু দেখো যে নটরডেম কলেজের বেশ অনেকগুলা কোশ্চেন সলভ করছি, প্রায় 4টা কোশ্চেন সলভ করছি। তো একটা কথা বলে নেই, সেটা হচ্ছে তোমাদের এই যে যে হলিক্রস কলেজের যে কোশ্চেনটা আমরা এখানে সলভ করব, এই কোশ্চেনটা যে শুধু হলিক্রস কলেজের জন্য তা না। মানে এই কোশ্চেন এইরকম প্যাটার্নের কোশ্চেন আমরা দেখব যে নটরডেম কলেজে আসতে পারে, কিংবা নটরডেম কলেজের যে কোশ্চেনগুলো সেগুলো হলিক্রসও আসতে পারে। হ্যাঁ, তো তোমরা সবাই যারা আসো, ছোট ভাই বোন সবাই তোমরা দেখবা এই হলিক্রসের কোশ্চেন সলভগুলোও দেখবা, নটরডেমের গুলাও দেখবা। ওকে, তো আমরা শুরু করি। তো শুরু করার আগে আরেকটা রিমাইন্ডার তোমাদের দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের জানোই সবাই অলরেডি অনেকেই করছো রেজিস্ট্রেশন, আর হয়তো কিছু সিট ফাঁকা আছে। তো তোমরা চাইলে রেজিস্ট্রেশন করে আমাদের সাথে যুক্ত হতে পারো আর কি। হ্যাঁ, আমাদের যে 4 মাসের কোর্স আছে ফিজিক্স আর ম্যাথের, তো সেখানে তোমরা অ্যাড হইতে পারো। ওকে, আমরা তাহলে শুরু করি। ফার্স্ট যে কোশ্চেন আছে, দেখো ফার্স্ট কোশ্চেনটা কি ছিল, আমি একটু লিখি এখানে। এখানে বেশি কোশ্চেন নাই, আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কোশ্চেনগুলো সলভ করব। খেয়াল করো, 1 নাম্বার কোশ্চেন ছিল হচ্ছে তোমার 18 মিটার লম্বা একটি মই, 18 মিটার লম্বা একটি মই। মই বলতে ওই যে আমরা যেটাতে বেয়ে উঠি আর কি। হ্যাঁ, একটি মই দেওয়ালের সাথে দেওয়ালের সাথে দেওয়ালের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করলে, কত কোণ বলো? 45 ডিগ্রি কোণ তৈরি করলে দেওয়ালের উচ্চতা কত? কিসের উচ্চতা বলো? দেওয়ালের দেওয়ালের যে উচ্চতা, সেই উচ্চতাটা তোমার বের করতে বলছে। তো এই যে যে কাজটা, এই কাজটা কিন্তু আমরা খুব সহজভাবে করতে পারি। দেখো, তুমি এভাবে চিন্তা করো যে তোমার মইটা এভাবে বাঁকা ভাবে আছে, দেওয়ালটা হচ্ছে কি খাড়া ভাবে আছে, মানে দেওয়ালের সাথে ঠেস দিয়ে তোমার মইটা আছে আর কি। হ্যাঁ, তো সেই মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমরা যদি একটু মানে মাথায় চিন্তা করি, তাহলে দেখো এই যে বেসিক্যালি এটা হচ্ছে কি তোমার দেওয়ালের উচ্চতা, এটা হচ্ছে কি মই। তো এই জিনিসটা দেওয়া আছে 18 মিটার। হ্যাঁ, আর কত কোণ তৈরি করছে দেখো, এই যে যে কোণটা, সেই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা এটা জানি না, এক্স জানি না, তাহলে আমরা সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু কি বলতে পারি বলো? একটা সমকোণী ত্রিভুজে সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু কত? লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কত আসতেছে বলো? 18 সাইন 40 ডিগ্রি। ঠিক আছে, কত আসতেছে এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার 18 ইন্টু সাইন 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রি ভ্যালু কত বলো? 1/√2। 1/√2 না? তো 1/√2 কে 18 ইন্টু 1/√2 করলে কত আসে বলো? 9√2 আসে। 9√2 মিটার হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার? ওকে, তো এখন খেয়াল করো নেক্সট কোশ্চেনটা কি ছিল। 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে তোমার কোন সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য 4 হলে ওই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য 3 হলে তার বাহুর দৈর্ঘ্য কত? তার বাহুর দৈর্ঘ্য কত? দেখো, এই টাইপের একটা কোশ্চেন কিন্তু নটরডেম কলেজে আসছিল, তাহলে তোমরা কিন্তু গেস করতেই পারতেছো যে তোমার এনডিসিতে যে টাইপের কোশ্চেন এখানেও অনেকটা মিল রেখে। দেখো, তোমাদের তো অনেক শর্ট টাইম থাকবে, কম সময় থাকবে, তো তোমাদের বড় কোশ্চেন এরকম আসবে না আর কি। হ্যাঁ, শর্ট কোশ্চেনগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা। খেয়াল করো, এটা একটা সমবাহু ত্রিভুজ। আমরা জিনিসটা একবারেই লিখতে পারতাম, চাইলে মনে রাখতে পারতাম, আমরা কিন্তু ওই ভিডিওতে বলছিলাম। তো এটা একটা সমবাহু ত্রিভুজ হলে, তাহলে দেখো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যখন যোগ করা হচ্ছে, বিপরীত বাহুর মধ্যবিন্দু, তখন আমরা হচ্ছে একটা মধ্যমা পাচ্ছি। হ্যাঁ, তো সেই মধ্যমার দৈর্ঘ্যটা দিয়ে দিছে, মধ্যমার দৈর্ঘ্য বলছে হচ্ছে 3। তো সমবাহুর দৈর্ঘ্য যদি এ হয়, সমবাহুর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এটা হচ্ছে এ। খেয়াল করো, আর এই যে যে জায়গাটুকু, এই যে যে বাহুর দৈর্ঘ্যটুকু, এই যে একটা সমকোণী ত্রিভুজ আমরা তৈরি হয়েছে। এটা সমকোণী কেন? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের একটা স্পেশাল বৈশিষ্ট্য, যে তুমি যদি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করো, তাহলে সেটা
সমকোণ তৈরি করবে, মানে সেখানে বিপরীত বাহুর উপর লম্ব হবে আর কি। হ্যাঁ, তাহলে খেয়াল করো যে আমরা এই যে যে সমকোণী ত্রিভুজটা দেখতে পাচ্ছি, যার একটা বাহু এ, একটা বাহু a/2 আর একটা বাহু হচ্ছে 3, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা তোমার কি বের করতে পারবো বলো, এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো কিভাবে, সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের যে সূত্র আছে সেটা। তো তোমার মনে মনে এখন কোশ্চেন আসতে পারে যে এত কঠিন ভাবে এই ক্যালকুলেশন মাথায় কিভাবে করব, তুমি এটা এক্স ধরো না ভাই। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু, মাথায় চিন্তা করো, মাথায় চিন্তা করো, ছবি দেখে মানে মাথায় ভিজুয়ালাইজ করে, হ্যাঁ অতিভুজটা হচ্ছে এ, লম্বটা হচ্ছে এক্স আর ভূমিটা হচ্ছে a/2। তাহলে আমরা কি বলতে পারি যে এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস a/2 হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, 3/4 a স্কোয়ার। ক্লিয়ার? তাহলে তোমার এখন বলো যে তাহলে তুমি a ইকুয়াল টু কত বলতে পারবা, a ইকুয়াল টু হচ্ছে তোমার 2/√3। হ্যাঁ, a ইকুয়াল টু কত বলো, a ইকুয়াল টু হচ্ছে 2/√3 অফ এক্স। একটু ক্যালকুলেশন করে দেখো কই থেকে পাইছি আমরা, বলো যে তোমার a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস a/2 হোল স্কোয়ার। a/2 হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার বাই 4। তো তুমি দেখবা সম্পর্কটা আসতেছে হচ্ছে কত বলো, a ইকুয়াল টু 2/√3 ইন্টু এক্স। তো আমাদের এখানে সেই এক্স এর ভ্যালুটা দেওয়া আছে, কত দেওয়া আছে বলো, 3। তাহলে আমাদের যে অ্যান্সারটা যেটা আসবে সেটা হচ্ছে 2√3 আসবে। কত আসবে বলো অ্যান্সার, এ বাহুর দৈর্ঘ্য, সরি তোমার যে বাহুর দৈর্ঘ্য যেটা আসবে, সেই বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার 2√3। ক্লিয়ার? কারণ আমরা হচ্ছে x এর জায়গায় যদি 3 বসাই, √3 আর 3 কাটাকাটি করলে একটা √3 থাকে, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে a√3 মিটার, কিংবা এত একক, একক যেহেতু দেওয়া নাই। হ্যাঁ, ওকে। তো দেখো এখন আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই, যে নেক্সট কোশ্চেনটাও সহজ, যে তোমার সমতল জ্যামিতিতে কত সমকোণের বেশি কল্পনা করা যায় না, সমতল জ্যামিতিতে মানে একটা তলে কত কোণের বেশি চিন্তা করা যায় না। 3 নাম্বার কোশ্চেন ছিল হচ্ছে এমন। তো তুমি এই যে কোঅর্ডিনেট সিস্টেম দেখছো না, তো সেখানে কোঅর্ডিনেট কোনটা, কয়টা কোঅর্ডিনেট থাকে, মানে কয়টা চতুর্ভাগ থাকে, যতগুলো চতুর্ভাগ ততগুলো সমকোণ তৈরি হয়। দেখো, একটা চতুর্ভাগ, দুইটা চতুর্ভাগ, তিনটা চতুর্ভাগ, চারটা চতুর্ভাগ। তো এখানে কয়টা সমতল জ্যামিতিতে কত সমকোণ সম্ভব ম্যাক্সিমাম বলো, 4 সমকোণ। কত সমকোণ বলো, 4 সমকোণ। ঠিক আছে, কোণে কিন্তু মূর্ধন্য, হ্যাঁ খেয়াল রাখতে হবে। তো দেখো এখন আমরা তাহলে নেক্সট সামনে চলে যাই, 4 নাম্বার কোশ্চেনে চলে যাই। 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে তোমার অসমিতক সমষ্টি বের করতে বলছে। হ্যাঁ, তাহলে দেখো যে ধারা দিয়ে কিন্তু প্রত্যেকবারই একটা দুইটা করে কোশ্চেন আসতেছে, নর্ডেন কলেজেও আমরা দেখছি। তো ধারা জিনিসটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, অসমিতক সমষ্টি বিশেষ করে আর কি, এটাতে কোশ্চেন আসতেই পারে। কোশ্চেনটা হচ্ছে এমন ছিল যে তোমার 1/2 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/2 কিউব প্লাস আপ টু প্লাস এভাবে করে করে ইনফিনিটি, ইনফিনিটি ইকুয়াল টু কত, মানে অসমিতক সমষ্টি বের করতে বলছে। তো অসমিতক সমষ্টি আমরা কিভাবে বের করি বলো, a বাই 1 মাইনাস আর, এটা হচ্ছে আমাদের এস ইনফিনিটি এর ফর্মুলা, আমরা আগেও দেখছি এটা। তাহলে a এর ভ্যালু কত, এ হচ্ছে আমাদের প্রথম পদ, আর হচ্ছে কি, আর হচ্ছে তোমার সাধারণ অনুপাত। তাহলে আমরা মাথায় চিন্তা করো, মাথায় চিন্তা করো, দেখো কত আসে, এ মানে হচ্ছে হাফ, হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস আর মানেও কিন্তু হাফ। তাহলে 1 মাইনাস হাফ মানে হচ্ছে কত বলো, হাফ। তাহলে উপরেও হাফ নিচেও হাফ, ক্যান্সেল হয়ে যাচ্ছে, এস ইনফিনিটি মানে কত আসতেছে, তাহলে এই ক্ষেত্রে বলো 1। ক্লিয়ার? এস ইনফিনিটি মানে কত আসতেছে, 1। ওকে, সুন্দর। তো দেখো এখন তাহলে আমরা 5 নাম্বার কোশ্চেনে যাই, কোশ্চেন 5। কোশ্চেন 5 এ কি ছিল আমরা একটু দেখি। দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু √1 মাইনাস এক্স হলে ডোমেইন রেঞ্জ কত ফাংশনের, এই ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করতে বলছে, ইকুয়াল টু কত, এটা বের করতে। তাহলে এটা আমরা কিভাবে বের করবো বলো, এটা বের করা খুব সহজ। হ্যাঁ, ডোমেইন কি আসলে, ডোমেইন আসলে তোমার ভ্যালিড ইনপুট। ভ্যালিড ইনপুট মানে হচ্ছে ধরো তোমার কাছে একটা ধান মাড়াই করা মেশিন আছে, এখন তুমি সেই ধান মাড়াই করা মেশিনের ভিতরে যদি চাল দাও তাহলে সে তো নিতে পারবে না। হ্যাঁ, কিংবা মনে করো যে তুমি সেখানে ম্যাক্সিমাম 2 কেজি ধান মাড়াই করতে পারো একসাথে, তো তুমি যদি সেখানে একসাথে 10 কেজি দিতে চাও তাহলে তার ক্যাপাসিটির বাইরে চলে যাবে। হ্যাঁ, তো ভ্যালিড ইনপুট গুলাই বেসিক্যালি হচ্ছে তোমার ডোমেইন। হ্যাঁ, তো এই যে ফাংশন হচ্ছে বেসিক্যালি একটা মেশিন, তো সেই মেশিনের ভিতরে তুমি কি কি ভ্যালিড ইনপুট দিতে পারতেছো। খেয়াল করো যে এক্স এর কি কি মান পসিবল, পসিবল বলতে বোঝাচ্ছে যে আমি এমন একটা মান বসাবো জানি ওই মানটা বসাইলে আমি আরেকটা বাস্তব মান পাই, একটা বাস্তব মান বসাইলে এক্স এর আরেকটা বাস্তব মান পাই। কার বাস্তব মান পাই, ফাংশনের বাস্তব মান। একটু খেয়াল করো, দেখো যে এক্স এর মান যদি 1 এর থেকে বড় হয়, 1 এর থেকে যদি বড় হয় তাহলে কিন্তু রুটের ভিতরে নেগেটিভ চলে আসবে।
হ্যাঁ, তাহলে এক্স এর মানটা কই থেকে কই পর্যন্ত হবে, মানে অবশ্যই তার এক থেকে ছোট কোনো কিছু হইতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে তার ডোমেন। তাহলে তার ডোমেনটা কি হবে বলো? ডোমেনটা হবে হচ্ছে তোমার এক্স লেস দ্যান ইকুয়াল, ইকুয়াল হইলেও কিন্তু সমস্যা নাই, মানে মানে এক্স ইকুয়াল টু যদি অন হয় তাহলে আমাদের এফ অফ এক্স এর মান কিন্তু কত আসতেছে দেখো, 0 আসতেছে। ক্লিয়ার? ওকে, তাহলে তার রেঞ্জের যে অনুপাত, রেঞ্জের অনুপাতটা কি হবে বলো তো? রেঞ্জ, ডোমেন রেঞ্জের যে তার যে রেঞ্জটা, সেই রেঞ্জটা কত হবে? ওয়াই, রেঞ্জ হচ্ছে আমরা ওয়াই দিয়ে লিখি, কি দিয়ে লিখি বলো? ওয়াই দিয়ে। তো রেঞ্জ হচ্ছে কি, যে একটা ম্যাক্সিমাম আউটপুট, মানে একটা ফাংশন থেকে কি ম্যাক্সিমাম কি আউটপুট আসতে পারে, আর হচ্ছে মিনিমাম কি আউটপুট আসতে পারে, মানে সর্বনিম্ন কি মান পাওয়া পসিবল আর সর্বোচ্চ কি মান পাওয়া পসিবল, এদের দুইজনের যে ব্যাপ্তি, যে পরিসীমা, ব্যাপ্তির যে পরিসীমা, সেটাই হচ্ছে তোমার রেঞ্জ। মানে এই ফাংশনের ভ্যালু এটা থেকে এটা পর্যন্ত হইতে পারে। ক্লিয়ার? ওকে, তো খেয়াল করো যে এখানে যদি আমরা 1 বসাই, এক্স এর মান যদি 1 বসাই তাহলে কিন্তু আমরা 0 পাচ্ছি, আর এক্স এর মান যদি আমরা 0 বসাই তাহলে আমরা কত পাচ্ছি বলো? তাহলে কিন্তু আমরা 1 পাচ্ছি। তাহলে তোমার যে y এর যে ভ্যালুটা, y এর ভ্যালুটা কি হবে বলো? এরকম হবে যে x গ্রেটার ইকুয়াল 0, মানে x এর মান 0 এর চেয়ে বড় কোনো একটা মান আসবে। ক্লিয়ার? কিন্তু এক থেকে বড় কিন্তু হবে না, এক থেকে বড় হওয়া কিন্তু পসিবল না, কারণ আমরা এক্স এর ভ্যালু, তুমি যে এই যে এক থেকে ছোট যে ভ্যালুটাই বসাচ্ছ না কেন, তাহলে 1 মাইনাস সামথিং করলে কত আসে? ধরো এক্স এর মান 0.2, 0.8 কে তুমি রুট করতেছো, তাহলে সেটা নিশ্চয়ই একের চেয়ে বড় হবে না কখনো, কিংবা কিন্তু সেটা 0 থেকে বড় হবে। তাহলে কই থেকে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের ভিতরে থাকবে বলো? তোমার 1 থেকে তোমার 0-র ভিতরে থাকবে হচ্ছে তোমার রেঞ্জটা। ক্লিয়ার? ওকে, সুন্দর। তো দেখো এখন আমরা নেক্সট কোশ্চেনটা করি। নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে এমন যে 3x স্কয়ার 3x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু কত? কিংবা এই কোশ্চেনটা অন্যভাবে আসতে পারে যে তোমার এইটা যদি একটা রাশি হয়, এই রাশির উৎপাদক নিচে কোনটা, তাহলে তুমি এই রাশিকে কি করবা বলো? ফ্যাক্টরাইজ করবা, মানে উৎপাদকে বিশ্লেষণ করবা। তো বিশ্লেষণ করে সেই জিনিসটা ইকুয়াল টু যদি 0 ধরো, তাহলে সেখান থেকে কি তুমি x এর কতগুলো মান পাও না? তো তুমি কি করতে পারো আসলে? ধরো তোমার অপশনে আছে হচ্ছে x মাইনাস 1, x প্লাস 1, x প্লাস 2, x মাইনাস 2। তাহলে তোমার যদি কোনো অপশনে যদি x প্লাস 1 থাকে, তাহলে ওই অপশনটা কি এটা ঠিক আছে কিনা তার জন্য তুমি কি করবা? আরেকবার খেয়াল করে শোনো, যে তোমার কোনো অপশনে x মাইনাস 1 আছে, ধরো x মাইনাস 1 আছে, তাহলে তুমি ওইটা কি এই রাশির একটা উৎপাদক কিনা সেটা চেক করার জন্য তোমার কি করতে হবে? যে x মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরো, ধরলে x ইকুয়াল টু কি আসতেছে? 1। তাহলে x ইকুয়াল টু 1 এখানে বসালে যদি 0 আসে, তাহলে তুমি বুঝবা যে x মাইনাস 1 হচ্ছে তার একটা উৎপাদক। খেয়াল করে আবার বলি, দেখো আরেকবার রিপিট করি, এই রাশির একটা উৎপাদক হচ্ছে x মাইনাস 1 কিনা, এটা উৎপাদক কিনা এটা আমরা চেক করতে চাই। অপশনে এরকম থাকবে, অনেকগুলো উৎপাদক থাকবে, x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3, এরকম থাকবে আর কি। ঠিক আছে? তো ধরো x মাইনাস 1 এই রাশির উৎপাদক কিনা, এই রাশি, মানে এটা ইকুয়াল টু 0 না, মানে জাস্ট এই রাশিটা দেওয়া আছে আর কি। তাহলে তুমি কি করবে বলো? x ইকুয়াল টু 1 বসাবা। কোথায় 1 বসাবা? x ইকুয়াল টু এইখানে 1 বসাবা। কেন x ইকুয়াল টু 1 বসাবা বলো? কারণ তুমি x মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরছো, ওইটা 0 হইলেই এটা ইকুয়াল টু 0 হবে শুধুমাত্র। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে যদি তোমার x ইকুয়াল টু 1 বসালে যদি তোমার 0 আসে, তাহলে তুমি চোখ বন্ধ করে বলতে পারবা যে x মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে? ওকে, x মাইনাস 1 হচ্ছে এর একটা উৎপাদক। ওকে, তো খেয়াল করো এখানে তোমার এই যে x ইকুয়াল টু যদি আমরা 1 বসাই, তাহলে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি বলো? দেখতে পাচ্ছি হচ্ছে তোমার x মাইনাস 1 হচ্ছে এই রাশির একটা উৎপাদক, তার মানে x ইকুয়াল টু কত আছে? 1 হবে। x ইকুয়াল টু কত হবে বলো? x ইকুয়াল টু হচ্ছে 1। x ইকুয়াল টু 1 না, এই রাশি থেকে আসলে x এর 3টা মান পাওয়া যাবে। তো সেই 3টা মানের একটা মান হচ্ছে x ইকুয়াল টু 1। তো অপশনে এখানে যে অপশনগুলো ছিল, এখানে শুধু একটা অপশনে x ইকুয়াল টু 1 ছিল, এই জন্য এটার অপশনটা হবে হচ্ছে x ইকুয়াল টু 1। ক্লিয়ার? ওকে, তো এখন তাহলে আমরা নেক্সট সামনে যাই। 7 নাম্বার কোশ্চেন কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো কোশ্চেন 7, কোশ্চেন 7 হচ্ছে তোমার সমাধানের ম্যাথ, সলিউশন x এর ভ্যালু বের করতে হবে। তো কোশ্চেনটা হচ্ছে এমন ছিল, খেয়াল করো যে তোমার 3x স্কয়ার প্লাস 2 রুট ওভার 3x স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 4x প্লাস 2। কত বলো? 4x প্লাস 2 হলে x ইকুয়াল টু কত? এখানে কিন্তু তোমার যে রুট টুট আছে, এগুলো দেখে তোমার ভয় পাওয়া যাবে না।
এগুলো ভয় পাওয়ার কিছু নাই, তুমি রুটটা তুলে দাও, দুই পাশে স্কোয়ার করে রুটটা কিন্তু তুমি তুলে দিতে পারো, তাহলে তোমার কি আসছে দেখো 3x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 4x প্লাস 2। মাথায় চিন্তা করতেছো, লিখি নাই আমি, এখনো কিছু লিখি নাই। 2 চলে যাচ্ছে, 4x কে এই পাশে নিয়ে আসো, তাহলে কি 3x স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। তুমি যদি x কমন নাও তাহলে তোমার কত থাকে 3x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কি মান আসতেছে বলো, দুইটা মান আসতেছে। হ্যাঁ, আমরা কি পাচ্ছি ফাইনালি বলো, x ইন্টু 3x মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা x এর দুইটা মান পাবো। তো যে দুইটা মান পাবো সেটা কি তোমার খাতায় লিখে বের করা লাগে? তো মুখেই বলা যায় যে x ইকুয়াল টু 0 হবে, কিংবা এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু হচ্ছে 4/3 হবে। ক্লিয়ার? ওকে, তাহলে দুইটা মান আসবে, একটা মান হচ্ছে 0 আর একটা মান হচ্ছে কত বলো, একটা মান হচ্ছে 4/3। কত বলো, 4/3। ক্লিয়ার? ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। খেয়াল করো নেক্সট কোশ্চেনটা কি ছিল, কোশ্চেন 8। কোশ্চেন 8 ছিল হচ্ছে তোমার এমন টাইপের যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 15 ইকুয়াল টু রুট ওভার 5x মাইনাস 9। রুট ওভার কত বলো, 5x মাইনাস 9 হলে x ইকুয়াল টু কত? অনেকে এই অঙ্ক দেখেই সাথে সাথে এটা তো মনে হয় ওই যে সেই বড় অঙ্কটা, এটা মনে অ্যাভয়েড করে চলে যাবে, না এমন না। কিন্তু খেয়াল করো যে তোমার জিনিসটা কি আসতেছে, খুব সহজ। রুট তুলে দাও, রুট তুলে দিলে তোমার কি আসতেছে, এক্স স্কোয়ার 5x যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে মাইনাস 11x, আর 9 মাইনাস 9 যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে 15 এর সাথে অ্যাড হয়ে সেটা 24 হয়ে যাবে। তাহলে তোমার ফাইনালি যে ইকুয়েশনটা আসতেছে সেটা এমন আসতেছে যে এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস কত 24 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি তুমি বলতে পারো না যে x এর মান কত হবে বলো? একটা হবে হচ্ছে 3, একটা হবে হচ্ছে 8, কারণ আমরা জানি 3 8 24 আর 8 3 গুণ করলে 11, এটা 3 যোগ করলে 11 আসে আর কি। ওকে, তাহলে একটা ভ্যালু হচ্ছে 3 আর একটা ভ্যালু হচ্ছে কত বলো, 8। ওকে, ঠিক আছে, সুন্দর। তো দেখো 9 নাম্বার কোশ্চেন আসলে করার কিছু নাই। 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কত রেডিয়ান, কত রেডিয়ান। তো এই জিনিসটা দশমিকে ছিল আর কি, মানে ফ্র্যাকশনে ছিল, মানে ভ্যালুটা বের করেছিল আর কি। তো আমরা কি জানি, খেয়াল করো যে 30 ডিগ্রিকে আমরা কি বলতে পারি, যে π/6 রেডিয়ান আমরা বলতে পারি না? তো পাই মানে কি 3.1416। তাহলে 3.1416 কে যদি আমি 6 দিয়ে ভাগ করি, তো 3 কে ভাগ করলে আসতে হচ্ছে 0.5, তাহলে 3.1416 কে ভাগ করলে কত আসবে, 5.2 এর কাছাকাছি কিছু একটা, তাই না? 5.2 করলে তোমার 12 আসতো, তাহলে আর একটু বেশি যেহেতু, তাহলে 5.2 সামথিং কিছু একটা আসা উচিত আর কি। ওকে, সরি 0.52 টাইপের আর কি। ওকে, তো দেখো এখন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 ও সমাধানের অঙ্কই ছিল, সেটা হচ্ছে ইকুয়েশন সমাধান আর কি। দুটো ইকুয়েশন ছিল, 2x 2 টু দি পাওয়ার x ইনটু হচ্ছে তোমার 4 টু দি পাওয়ার 2x প্লাস 2, সরি 4 টু দি পাওয়ার x প্লাস 2, 2x প্লাস 2 না, 4 টু দি পাওয়ার হচ্ছে কত বলো, 4 টু দি পাওয়ার হচ্ছে x প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে তোমার 9 টু দি পাওয়ার x প্লাস 2। 9 টু দি পাওয়ার কত বলো, 9 টু দি পাওয়ার হচ্ছে x প্লাস 2 হলে, এটা হলে তোমার x ইকুয়াল টু কত, সরি x ইকুয়াল টু 0 না, মানে x ইকুয়াল টু কত। তো খেয়াল করো যে এই জিনিসটা, এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা আমরা ফার্স্ট খাতায় না লিখে কিভাবে করতে পারি। দেখো 2 টু দি পাওয়ার x, তাই না, 4 টু দি পাওয়ার কত বলো, x প্লাস 2। তো আমাদের বেস যদি সমান থাকে, পাওয়ারে পাওয়ারে কি হয়, আমরা যোগ করি, মানে দুটো জিনিসের যদি গুণ আকারে থাকে, যে 2 টু দি পাওয়ার সামথিং ইনটু এখানে আছে হচ্ছে 4 টু দি পাওয়ার x প্লাস 2। তো 4 টু দি পাওয়ার x প্লাস 2 কে তুমি কি 2 টু দি পাওয়ার সামথিং আকারে লিখতে পারবা না? অবশ্যই পারবা। 4 এর কি লেখা যায় বলো, 2 স্কয়ার। তাহলে 2 স্কয়ার টু দি পাওয়ার x প্লাস 2, 2 স্কয়ার টু দি পাওয়ার x প্লাস 2 মানে কি 2 টু দি পাওয়ার 2x প্লাস 4, 2 টু দি পাওয়ার কত বলো, 2x প্লাস 4। তাহলে আমাদের এখানে কত আসতেছে, 2 টু দি পাওয়ার 3x প্লাস 4, এমন টাইপের আসতেছে না? কত আসতেছে বলো, 2 টু দি পাওয়ার 3x প্লাস 4। ওকে, তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করো এখানে হচ্ছে তোমার সরি, এটা হচ্ছে তোমার এই যে 3 টু দি পাওয়ার 3x প্লাস 4ই হবে, মানে আমি মেবি কোশ্চেনে একটু ভুল ছিল। তো এটা হচ্ছে যদি তাহলে দেখো, তাহলে এই পাশে কিন্তু অলরেডি তোমার 3 টু দি পাওয়ার 3x প্লাস 4 আছে। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, যে এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা কি লিখতে পারি, যে 2/3 হোল টু দি পাওয়ার 3x প্লাস 4 ইকুয়াল টু কত 1। তাহলে ওই পাশে আমরা কি লিখতে পারি, যে 2/3 হোল টু দি পাওয়ার 0। তো এই অঙ্ক তো তোমরা করছো, তাহলে x ইকুয়াল টু কত আসতেছে বলো, x ইকুয়াল টু আসতেছে হচ্ছে তোমার -4/3। কত আসতেছে x ইকুয়াল টু
-4/3। আচ্ছা একটু কত টাইম আছে আমি একটু দেখে নেই। হ্যাঁ, ওকে, সময় আছে, শেষ করা যাবে ইনশাল্লাহ। তো দেখো, এখন আমরা তাহলে সামনের কোশ্চেনে চলে যাই। তো তোমাদের আরেকবার একটু রিমাইন্ডার দেই যে যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও নেক্সট মাসে আমাদের প্রোগ্রাম থেকে, তো তারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলছো অনেকে, তো হয়তো অল্প কিছু সিট ফাঁকা আছে। তো তোমরা যারা করতে চাও তারা ওভার ফোনে কল দিয়ে কিংবা তোমার আমাদের সামনে একটা ওরিয়েন্টেশন হবে, সেই ক্লাসে এসেও জয়েন করতে পারো, সেখানে এসে ইনফরমেশন দিতে পারো। ইউটিউবে লাইভে আসবো ইনশাল্লাহ ওরিয়েন্টেশনের দিন। তো দেখো এখন তাহলে আমরা সামনে কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি আছে, এই কোশ্চেনটা আমরা এনডিসি তেও সলভ করছিলাম, এনডিসির কোশ্চেন আসছিল একবার। তো খেয়াল করতে পারতেছো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখছো তারা কিন্তু বুঝতেছো যে আগের কোশ্চেনগুলোর সাথে এগুলোর একটা অনেকটা মিল আছে। হ্যাঁ, তো এরকমই কিন্তু আসলে হয়। এবারও দেখবা পরীক্ষায় হলিক্রস আর নটরডেমের কোশ্চেনে মানে হুবহু দেখা যাবে যে ডাটায় মিল থাকবে না, কিন্তু প্যাটার্নে অনেকটা সেম ক্যাটাগরিরই কোশ্চেন থাকবে। ওকে, দেখো, তো নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে এমন যে তোমার a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু কত। তো এই কোশ্চেনটা কিন্তু আমরা সলভ করছিলাম। তো যারা দেখছো আর যারা দেখো নাই, দেখো যে আমরা এই ফর্মুলাটা জানি যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু কি বলো, a প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে তোমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটা তোমরা 9-10 হায়ার ম্যাথে এরকম একটা ফর্মুলা ছিল। তো খেয়াল করো যে এই জিনিসটুকু ইকুয়াল টু হচ্ছে এইটুকু। তো আমাদের বলে দিছে প্রথমে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে আমরা কি বলতে পারি, খেয়াল করো যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। কেন? কারণ a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে 0 সাথে কিছু গুণ করলে তো 0ই আসবে। তাহলে তোমাকে বের করতে বলছে কি যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু কত, তাইলে মাইনাস 3abc টা জাস্ট ওই পাশে চলে যায়, প্লাস 3abc হয়ে যাবে। তার মানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু কত বলো, প্লাস 3abc। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের যে অ্যান্সার সেই অ্যান্সারটা হচ্ছে কত বলো, প্লাস 3abc। এটা যে অপশনে আছে সেটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। এবার হচ্ছে ফিজিক্স কোশ্চেন, 12 নাম্বার কোশ্চেন। ফিজিক্স কোশ্চেনটা যেটা ছিল, এই কোশ্চেনটা দেখো এটা কেমন ছিল যে 1000 কেজি ভরের একটি বাস 35 মিটার পার সেকেন্ড বেগে 5 মিটার পার সেকেন্ড বেগে চলমান ও অন্য একটি বাস তোমার অন্য একটি 30 কেজি ভরের, সরি তোমার 1500 কেজি ভরের বাস 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান থাকলে তাদের উপর সমান বল প্রয়োগ করে কোনটিকে আগে থামানো যাবে? হ্যাঁ, কোনটিকে আগে থামানো যাবে? ক্লিয়ার? তো দেখো যে ভরবেগের পরিবর্তন আমরা কিন্তু এই ফর্মুলায় কিন্তু দেখছিলাম। খেয়াল করো যে তোমার ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু হচ্ছে একটা ফর্মুলা ছিল যে বল ইনটু হচ্ছে টাইম। তো ধরো প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন কতটুকু, প্রথমে তার ভরবেগ কত ছিল, 35,000 কেজি মিটার পার সেকেন্ড, তাই না? সেখান থেকে তার 0 হইতে হবে, তাহলে এটাই তো আসলে তার ভরবেগের পরিবর্তন। তাহলে দেখো, তাহলে এর ক্ষেত্রে যার ভরবেগটা বেশি তার হচ্ছে বেশি সময় লাগবে, কারণ সে ওই ভরবেগ থেকে তার বেগটা কত হবে, দেখো 0 হবে। বেগ 0 হবে মানে তার ভরবেগও 0 হয়ে যাওয়া। হ্যাঁ, তো তোমার এফ এর মান যেহেতু সেম, ডেল পি যার বড় হবে তার টি এর মানটা বেশি হবে। তাহলে ডেল পি বলতে বোঝা হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে কার ভরবেগের পরিবর্তনটা বেশি থামানোর জন্য? প্রথমটার। কেন? কারণ 35 আর 1000 গুণ করলে কত আসে, 35,000। আমরা যদি 1500 সাথে যদি 20 গুণ করি তাহলে কত আসে বলো, 30,000। তাহলে কোনটা বড়? 35,000 বড়। তাহলে আমার কাজ বেশি সময় লাগবে বলো,
প্রথম বস্তুটার প্রথম যে বাসটা আছে সেই বাসটার বেশি টাইম লাগবে। ওকে, তো এরপর কোশ্চেনটা আমি একটু মুখে বলি। দেখো যে নিচের কোন দুইটির মাত্রা সেম, মানে মাত্রা একই। হ্যাঁ, এই কোশ্চেনটা আমি লিখলাম না, এটা হচ্ছে তোমার 13 নম্বর কোশ্চেন ছিল। তো এটা অ্যান্সারটা হবে হচ্ছে তোমার দ্রুতি আর বেগ। তো দ্রুতি আর বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি। তো এই দুইটার মাত্রা এক, কিন্তু জাস্ট একটা হচ্ছে একটা দিক আছে, একটা দিক নেই। বেগের দিক আছে, দ্রুতির দিক নেই, দ্রুতির শুধু মান আছে আর কি। ওকে, তো দেখো তারপর কোশ্চেনটা কি ছিল যে বলের মাত্রা। বলের মাত্রা কি? এটা হচ্ছে 14 নম্বর কোশ্চেন। বলের মাত্রা, কিসের মাত্রা বলো? বলের মাত্রা। তো আমি বারবার বলতেছি যে তোমার এই যে যে মাত্রা, একক, এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তুমি ডিরেক্ট যে ফর্মুলা জানো সেই ফর্মুলা দিয়ে মনে রাখার ট্রাই করো। এফ ইকুয়াল টু এম এ, মানে ভর ইন্টু ত্বরণ। তো তাহলে ভরের মাত্রা কি? ক্যাপিটাল এল। ত্বরণের মাত্রা কি? এল টি মাইনাস টু, মানে ক্যাপিটাল এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে আমার যে বলের যে মাত্রা, সেটা সেই বলের মাত্রা তাহলে কি আসতেছে খেয়াল করো, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তো এটা কিন্তু আমি এফ ইকুয়াল টু এম এ দিয়ে বের করলাম, আমি কিন্তু মুখস্থ করি নাই। হ্যাঁ, তো তুমি এইভাবে খুব সহজে না মুখস্থ করে যে কোনো মাত্রা তুমি লিখে ফেলতে পারো, যদি তুমি তার ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা যদি তুমি জানো। হ্যাঁ, ওকে। তো এরপর খেয়াল করো যে 2 কেজি ভরের একটি বস্তুকে 2 সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড থেকে 6 মিটার পার সেকেন্ড বেগে পরিণত করতে কি পরিমাণ বলের প্রয়োজন? 15 নাম্বার কোশ্চেন। 2 কেজি ভরের একটি বস্তুকে 2 কেজি ভরের একটি বস্তুকে 2 সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড থেকে 3 মিটার পার সেকেন্ড হতে 6 মিটার পার সেকেন্ড বেগ লাভ করতে কি পরিমাণ বলের প্রয়োজন? ঠিক আছে, তো এই কোশ্চেনটা আমরা কিভাবে করতে পারি দেখো। এই কোশ্চেনটা হচ্ছে তোমার এফ ইকুয়াল টু কত বলো? এফ ইকুয়াল টু হচ্ছে এম এ ফর্মুলা দিয়ে আমরা করতে পারি। এফ ইকুয়াল টু কি সূত্র দিয়ে আমরা করতে পারি বলো? এফ ইকুয়াল টু হচ্ছে এম এ দিয়ে করতে পারি। হ্যাঁ, তো এফ ইকুয়াল টু এম এ দিয়ে কিভাবে করতে পারি দেখো। এম আমরা জানি 2 কেজি, আর তার এ আমরা বের করতে পারবো। এ কিভাবে বের করবো বলো? 6 মাইনাস 3/2। 6 মাইনাস কত? 3/2। মানে আমরা সবাই জানি ত্বরণ মানে হচ্ছে তোমার কি আদিবেগ মাইনাস শেষ বেগ মাইনাস আদিবেগ বাই সময়। তো শেষ বেগ হচ্ছে 6 দেওয়া আছে, আদি বেগ হচ্ছে 3 দেওয়া আছে, আর তোমার যে সময় সেই সময়টা দেওয়া আছে হচ্ছে বলছে 2 সেকেন্ড। তাহলে 6 মাইনাস 3/2 কত আসে? 1.5। 1.5 এর সাথে তুমি যদি তার ভর 2 যদি গুণ দাও তাহলে কত আসবে? 3 নিউটন আসবে। কত নিউটন আসবে বলো? 3 নিউটন। ক্লিয়ার? ওকে, তো যাদের কাছে কোশ্চেনগুলো সহজ মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে। নাইলে আসলে তোমরা যদি না বলো তাহলে নেক্সট ভিডিওটা করার যে একটা এনার্জি, যে একটা ইচ্ছা, সেই ইচ্ছাটা আসে না আর কি। হ্যাঁ, তো তোমাদের জন্য এই যে এফোর্ট দিয়ে করতেছি, তো তোমরা যদি কমেন্টে এসে তোমাদের রিভিউগুলো জানাও, ভালো হলে ভালো লাগলে ভালো, খারাপ লাগলেও বলবো অবশ্যই। খারাপ লাগলে আরো বেশি বলবা, বেশি বেশি। আমি সবসময়ের জন্য ক্রিটিসিজম পছন্দ করি। তো আমাদের সামনে আরো এরকম আমরা জানি ভিডিও দেওয়ার ইচ্ছাটা জানি জাগে, তো সেজন্য তোমাদের অবশ্যই অবশ্যই ইন্সপায়ার করতে হবে, কিংবা খারাপ হলে সেই ভুলগুলো ধরাই দিতে হবে আর কি। ওকে, আসো তাহলে আমরা নেক্সট কোশ্চেন সলভ করি। নেক্সট কোশ্চেনটা কি ছিল? পারমাণবিক সংখ্যার জনককে বলো তো, তাড়াতাড়ি বলো। কার মাথায় 2 সেকেন্ডে চলে আসছে? জন ডাল্টন। হ্যাঁ, তারপর হচ্ছে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর করে কোন কোষে? তোমার এটা 17 নাম্বার কোশ্চেন মেবি। হ্যাঁ, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর। কোন কোষ করে আর কি? তো ওই যে মাইটোসিস, মিওসিস, হ্যাঁ এইগুলো ছিল। এটা তো বায়োলজি। তো এটা হচ্ছে রাসায়নিক যে সেল ব্যাটারির ভিতরে আসলে কি, ব্যাটারিতে কি হয়? ব্যাটারিতে হচ্ছে তোমার ইলেকট্রিক এনার্জি, রাসায়নিক শক্তি যান্ত্রিক বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাই না? মানে আমাদের যে নর্মালি ব্যাটারিটা থাকে, তো ব্যাটারি খুললে দেখতে পারবা যে ব্যাটারির ভিতরে কার্বন একটা ক্যাথোড আছে, তারপর হইতেছে তোমার ভিতরে তার চারদিকে হচ্ছে একটা প্রলেপের মতো থাকে, জেলি জেলি টাইপের।
হ্যাঁ, ওগুলো কিন্তু আসলে কেমিক্যাল ম্যাটেরিয়াল। তো এই কেমিক্যাল ম্যাটেরিয়ালের রিয়াকশনের মাধ্যমে তোমার সেটা কোন শক্তিতে পরিণত হচ্ছে বলো? সেটা হচ্ছে ইলেকট্রিক এনার্জিতে পরিণত হচ্ছে। হ্যাঁ, মানে তোমার রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ওকে, ঠিক আছে। তো এরপর 18 নাম্বার যে কোশ্চেনটা ছিল যে শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, হ্যাঁ, মানে বায়ু শুষ্ক থাকে। এখানে দুটো অপশনই বলতে পারে যে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে, এটা বলতে পারে, কিংবা জলীয় বাষ্প কম থাকে সেটা বলতে পারে, কিংবা বাতাস শুষ্ক থাকে। শুষ্ক থাকে আসলে, আর জলীয় বাষ্প কম থাকে তো একই কথা। জলীয় বাষ্প কম থাকে তাড়াতাড়ি শুকাবে, এটাই নর্মাল। হ্যাঁ, আমি তাহলে সামনের কোশ্চেনে চলে যাই। এটা হচ্ছে 18 নাম্বার কোশ্চেন ছিল। 19 কি ছিল দেখো, যে 19 নাম্বার কোশ্চেন ছিল হচ্ছে হাইড্রোজেনের কয়টা আইসোটোপ আছে? হাইড্রোজেনের আইসোটোপ কয়টা বলো? 3টি। কি কি 3টি আমি একটু মুখে বলি শোনো। একটা হচ্ছে প্রোটিয়াম, একটা হচ্ছে ডিউটেরিয়াম, একটা হচ্ছে ট্রিটিয়াম। মানে প্রত্যেকটা হাইড্রোজেনের আইসোটোপেই কিন্তু তোমার তার যে প্রোটন সংখ্যা, সেই প্রোটন সংখ্যা কিন্তু 1। হ্যাঁ, তো প্রোটিয়ামের ভিতরে তোমার মানে নর্মাল হাইড্রোজেন, যেটা আমরা আশেপাশে যে হাইড্রোজেনটা দেখি ন্যাচারালি, তার সেখানে হচ্ছে কোনো নিউট্রন থাকে না। তো ডিউটেরিয়ামে হচ্ছে একটা নিউট্রন থাকে, আর ট্রিটিয়ামে হচ্ছে তোমার 2টা নিউট্রন থাকে। তো এই জন্য তোমার প্রোটিয়াম মানে সাধারণ হাইড্রোজেন যেটা, তার যে ভর সংখ্যা সেটা হচ্ছে 1, ডিউটেরিয়ামের ভর সংখ্যা হচ্ছে 2। 2 কেন হয়েছে বলো? কারণ সেখানে একটা এক্সট্রা নিউট্রন আছে। আর ট্রিটিয়ামের ক্ষেত্রে হচ্ছে 2টা নিউট্রন আছে, এই জন্য তার ভর সংখ্যা 3 হয়েছে। ক্লিয়ার? ওকে, তো দেখো এখন তোমার কোশ্চেন নাম্বার 20, যে নিচে নিচে নিষ্ক্রিয় ধাতু নিচের কোনটা? তো সবসময় দেখবা যে ধাতুর ক্ষেত্রে সবার নিচে সোনা থাকে, মানে আরাম যেটা আর কি। তো AU মানে সোনা বোঝানো হচ্ছে গোল্ড। তো গোল্ড হচ্ছে সবচেয়ে কম সক্রিয় ধাতু আর কি। হ্যাঁ, তো এরপর খেয়াল করো নেক্সট কোশ্চেনটা কি ছিল। কোশ্চেন নাম্বার 21, সেটা হচ্ছে 22 গ্রাম CO2 ইকুয়াল টু কত মোল? কত মোল CO2? আচ্ছা, তোমরা কি এটা জানো না যে কার্বন ডাই অক্সাইডের যে পারমাণবিক যে আণবিক সংখ্যা সেটা হচ্ছে 44 গ্রাম। তো 44 গ্রাম, আমরা যতই বলি যে পারমাণবিক আণবিক ভরের কোনো একক নাই, তা আণবিক ভরের একটা আছে, কিন্তু সেটা হচ্ছে গ্রাম পার মোল। মানে 1 গ্রামের ভর বা 1 মোলের ভর হচ্ছে এত গ্রাম, এটাই হচ্ছে তার আণবিক ভর। তো দেখো কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? 44। তার মানে 44 গ্রাম মানে হচ্ছে 1 মোল। তাহলে 22 গ্রাম মানে কত মোল? 44/22 মানে কি, সরি 22/44, তাহলে হচ্ছে 0.5 মোল আসে। কত মোল আসে বলো? 0.5 মোল। তো এরপর বলছে যে তোমার নিচের কোনটি পোলার সমযোজী? পোলার সমযোজী, পোলার সমযোজী বলতে বোঝা হচ্ছে যদি কোনো সমযোজী যৌগ তোমার তারা যে সমযোজী বন্ধন গঠন করছে, তো তাদের ইলেকট্রোনেগেটিভিটি মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য শেয়ারকৃত ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেয় একজন। মানে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি কিংবা ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সে হচ্ছে তোমার শেয়ারকৃত ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেয়। তো এই জিনিসটা, এই কাহিনীটা আমরা দেখতে পারি হচ্ছে পানির ক্ষেত্রে, H2O এর ক্ষেত্রে। মানে এখানে হচ্ছে ও থাকে, তো এখানে হচ্ছে তোমার 2টা হাইড্রোজেন থাকে। ক্লিয়ার? তো এই অক্সিজেন আর হাইড্রোজেন যে শেয়ারকৃত ইলেকট্রনটা আছে, তো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হওয়ার কারণে সে শেয়ারকৃত ইলেকট্রনটা নিজের দিকে একটু টেনে নেয়। তো যার কারণে কি হয়, এই অক্সিজেনটা সামান্য ডেল মাইনাস আর হাইড্রোজেনটা সামান্য ডেল প্লাস আকার ধারণ করে আর কি। তো এখানে আমরা 2টা পোল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ঋণাত্মক পোল, একটা হচ্ছে ধনাত্মক পোল। তো শুধু যে একটা হাইড্রোজেন তা না, এই পাশের হাইড্রোজেনও তোমার কি করে বলো, সেও একটা তার একটা পজিটিভ পোল ক্রিয়েট করে থাকে। তাহলে পজিটিভ নেগেটিভ হওয়ার সুবিধাটা কোথায়? তাহলে এর পাশের যে অণুটা থাকবে সেই হাইড্রোজেনের কাছে, এই হাইড্রোজেনের কাছে অন্য একটা অণুর অক্সিজেন কাছাকাছি চলে আসবে, তাহলে তারা একটা একটা বন্ড ক্রিয়েট করে থাকবে আর কি। এটা দুর্বল হাইড্রোজেন বন্ধন বলে, যদিও তোমরা বইয়ে পড়বা সামনে, কিংবা অনেকে হয়তো পড়লেও ইতিমধ্যে পড়ে ফেলতে পারো। তো এই হচ্ছে মোটামুটি আজকের কোশ্চেন ছিল। তো আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওগুলো। কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা। যারা এখনো সাবস্ক্রাইব করো না, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা, লাইক দিবা। হ্যাঁ, আর আমাদের সাথে যারা নেক্সট 4 মাসের কোর্সে যুক্ত হতে যাচ্ছ সামনের মাস থেকে, তো তাদেরকে যারা নতুন রেজিস্ট্রেশন করছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা করো নাই তারা চাইলে এখনো করতে পারো, আর হয়তো 3-4 দিনের ভিতরেই রেজিস্ট্রেশনটা ফিল আপ হয়ে যাবে, কারণ বেশি সিট আর নাই আর কি। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো। আমি নেক্সট আরও এরকম কিছু ভিডিও করবো হলিক্রসেরও, তো তোমরা সেগুলো দেখার জন্য চ্যানেলের সাথে আপডেট থাকো। ওকে, আল্লাহ হাফেজ।